আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। শুধু দর্শক মণ্ডলী, আপনারা সবাই জানেন যে মধ্যপ্রাচ্যে কী হচ্ছে। সেখানে ইসরায়েল কিভাবে ফিলিস্তিনিদেরকে জ্যান্ত কবর দিয়ে দিচ্ছে, মাটির সাথে পুঁতে ফেলছে, সমস্ত গাজা নগরীকে তারা ধুলে মিশিয়ে দিয়েছে। সাথে লেবাননে অনবরত বিরতিহীন বিমান হামলা করছে, সিরিয়াতে বিমান হামলা করছে, ইয়েমেনে বিমান হামলা করছে। এখন আরব আমিরাতকে সাথে নিয়ে সুদানের উপরে অত্যাচার চালাচ্ছে। সার্বিকভাবে বলতে গেলে সমস্ত মুসলিম জাহানকে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় ধ্বংসস্তূপে পরিণত করছে। ইতিমধ্যেই আপনারা আরেকটি দুঃসংবাদ হয়তো শুনে থাকবেন। যদি না শুনে থাকেন তাহলে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্যেই আমি আপনাদের সামনে আবার হাজির হলাম। তার আগে একটি কথা, এতক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। কথাটি হচ্ছে যে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প গত সেশনে যখন প্রেসিডেন্ট হয়েছিলেন তখনও ইসরায়েলের পক্ষে দুতিয়েলি করে প্রেশার দিয়ে 4টা মুসলিম দেশকে অতিরিক্ত প্রেশার খাটিয়ে ইসরায়েলের স্বীকৃতি দিতে বাধ্য করেছিল। একটি সুদান, আরেকটি মরক্কো, অপরটি বাহরাইন, আর একটা হলো বর্তমান হাল আমলের ইসরায়েলের দোসর আরব আমিরাত। আপনারা এটি জানিয়ে রাখি আপনাদেরকে যে ট্রাম্প তার যেই উপদেষ্টা আবার মেয়ের স্বামী জারাড কুশনার, সে একজন ইহুদি। তার প্রভাবে মূলত ট্রাম্প এমন করছেন কি না সেটা একটি বিবেচ্য বিষয়। ইতিমধ্যে দ্বিতীয় সেশনে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে নতুন করে আবার আগের চক্রান্তে ফিরে এসেছে। ইতিমধ্যেই সারা মুসলিম দুনিয়ার সবচেয়ে বড় দেশ কাজাখস্তান ইসরায়েলকে স্বীকৃতি দিতে রাষ্ট্র হিসেবে মেনে নিয়েছে। বলুন, এর চেয়ে বড় দুর্ভাগ্যের, বড় কষ্টের আর কী থাকতে পারে? সারা বিশ্ব যখন স্তম্ভিত, মানবতা যখন বলুণ্ঠিত, সারা পৃথিবী যখন আজ হতচকিত, ফিলিস্তিনিদের রক্তে, লেবানন, সিরিয়ার মানুষের রক্তে, ইয়েমেনি মানুষের রক্তে যখন আজ মরুভূমির তপ্তবালু রক্তাক্ত, তখন কাজাখস্তান নামের এই দেশটি ইসরায়েলের স্বীকৃতি দিল। এটির শানানুজুল আমি আপনাদের একটু বলতে চাই। কাজাখস্তান যদিও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বলা হয়, কিন্তু সেটার আকার, আকৃতি, মানসিকতা, চিন্তাভাবনা প্রায় অমুসলিমের মতোই। এটার কারণ হচ্ছে দীর্ঘ প্রায় 100 বৎসর পর্যন্ত কাজাখস্তান কমিউনিস্ট শাসনে অধীনে ছিল এবং 1917 সালে রাশিয়াতে যখন রুশ বিপ্লব হয়, রাশিয়া সেই কমিউনিস্ট বিপ্লবকে সাপ্লাই দিতে থাকে বিভিন্ন দেশের। তারই একটি দেশ হচ্ছে কাজাখস্তান। এই কাজাখস্তানের পার্শ্ববর্তী আরও অনেকগুলো মধ্য এশীয় মুসলিম দেশ আছে: উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, আজারবাইজান। এই সমস্ত দেশগুলিতেও রাশিয়া কমিউনিস্ট বিপ্লব রপ্তানি করেছিল। তো কাজাখস্তানে দীর্ঘ কমিউনিস্ট শাসনে ইসলামী মূল্যবোধ, ইসলামের শিক্ষা সকল কিছুই প্রায় ভুলিয়ে দিতে চেষ্টা করা হয়েছিল। এমন পর্যায়ে নিয়ে এসেছিল যে ইসলামের চিহ্ন প্রায় বিলুপ্ত হওয়ার পথে চলে গিয়েছিল। কাজাখস্তানের মানুষগুলোকে এমনভাবে অন ইসলামিক ভাবধারায় তারা নিয়ে যায় যে এখনও কাজাখস্তানের মানুষ অনেকেই কোরআন কী জিনিস দেখেও নি, কিন্তু তাদেরকে বলা হচ্ছে মুসলিম। যা হোক, বিশাল দেশ, সারা পৃথিবীতে 10ম বৃহত্তম দেশ হচ্ছে কাজাখস্তান। এই দেশের লোকসংখ্যা হলো মাত্র ধরেন হয়তো 2 কোটি হবে, কিন্তু তারপরেও ওরা বলছে যে ওরা খাদ্য সংকট। শুনতে কেমন লাগে? 2 কোটি মানুষ, অথচ বাংলাদেশ থেকে
কম হলে অন্তত 30 গুণ বড় হবে এমন একটি দেশ, খাদ্যের নাকি সংকট। ওই দেশটির সামরিক কমিউনিস্ট একনায়ক ছিলেন নূর সুলতান নাজারবায়েভ। তিনি এমন একটা একনায়ক, এমন এক অটোক্রেট রুলার, তার নামে একসময় কাজাখস্তানের রাজধানীর নামকরণ করা হয়েছে নূর সুলতান নামে। একটি দেশের রাজধানীর নাম করা হয়েছে একজন প্রেসিডেন্ট নামে। পরে অবশ্যই সেটি চেঞ্জ করা হয়েছে বলে শুনতে পেরেছি। এখন যে কাজাখস্তানের যে প্রেসিডেন্ট আছেন তিনি মূলত কমিউনিস্ট নূর সুলতান নাজারবায়েভের দলেরই কেন্দ্রীয় নেতা। তিনি দীর্ঘদিন থেকে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা। কমিউনিস্টরা যে মুসলিম নয় এটা সমস্ত পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম একমত। আবার এখানে আরেকটি সানজিরা আছে, সেটা হচ্ছে কমিউনিস্ট অর্থাৎ বৈজ্ঞানিক সমাজতন্ত্র যাকে বলা হয়, যে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের একসময় বিপ্লব হয়েছিল সোভিয়েত রাশিয়াতে, সেই বৈজ্ঞানিক সমাজতন্ত্রের তাত্ত্বিক জনক হলেন কার্ল মার্কস, যিনি জার্মান দার্শনিক। কার্ল মার্কস তিনি ভেবেছিলেন যে কমিউনিস্ট বিপ্লবটি যেহেতু কমিউনিজম শিল্প বিপ্লব এবং পুঁজিপতিদের বিরুদ্ধে একটি প্রতিক্রিয়া, সেজন্যে তিনি শিল্পায়নের মানদণ্ডে ভেবেছিলেন যে শিল্প বিপ্লবের সমৃদ্ধ দেশ ইংল্যান্ডের সর্বপ্রথম সমাজতান্ত্রিক বিপ্লব ঘটবে, কিন্তু সেটি হয়নি। সর্বপ্রথম সমাজতান্ত্রিক বিপ্লব ঘটেছিল রাশিয়াতে। এই কার্ল মার্কস ইংল্যান্ডে ব্রিটিশ মিউজিয়ামে 30 বছর একটানা পড়াশোনা করেছিলেন, গবেষণা করেছিলেন তার চিন্তাভাবনা নিয়ে। তিনি ছিলেন মূলত একজন ইহুদি। এই কার্ল মার্কস ইহুদি। এই কার্ল মার্কস সকল ধর্মগ্রন্থ, বিভিন্ন বই পুস্তক নিয়ে তিনি চর্চা করলেও তিনি কখনো পবিত্র কোরআন টাচ করে দেখেননি, কখনো তিনি কোরআনে হাত দেননি, পড়া তো দূরের কথা। তিনি ইহুদি ধর্ম নিয়ে পড়েছেন, তিনি খ্রিস্টান ধর্ম নিয়ে পড়েছেন, তিনি অন্যান্য ধর্ম নিয়ে পড়াশোনা করলেও ইসলাম ধর্মে তিনি কোনো পড়াশোনা করেননি। তিনি চিন্তা করলেন যে ইউরোপে ইহুদিরা খ্রিস্টান কর্তৃক যেভাবে নির্যাতিত নিপীড়িত, এটার কিভাবে প্রতিবিধান করা যায়। তো তিনি চিন্তা ভাবনা করে এমন একটি তত্ত্ব আবিষ্কার করলেন, যে তত্ত্বকে বলা হচ্ছে যে সমাজতন্ত্র বা কমিউনিজম। এবং ইনি এটাকে এমনভাবে লেখার মাধ্যমে প্রতিবিন্যস্ত করলেন যে তিনি বললেন যে সমাজতন্ত্র বিকশিত হতে হতে এক পর্যায়ে সাম্যবাদে রূপান্তরিত হবে, তখন আর কোনো বৈষম্য থাকবে না। কারণ ইহুদিদের প্রতি ইউরোপে খ্রিস্টানরা যে বৈষম্য দেখাচ্ছিল, এই বৈষম্য থেকে ইহুদিদেরকে রক্ষা করার জন্যে, ইহুদিদেরকে বাঁচাবার জন্যে ইহুদিদের একজন পণ্ডিত কার্ল মার্কস সমাজতন্ত্র নামক এই দর্শনটির উদ্ভাবন করেন এবং এটি ছড়িয়ে দিতে সমর্থ হন। তাঁরই ধারাবাহিকতায় সর্বপ্রথম রাশিয়াতে লেনিনের নেতৃত্বে, যার পুরো নাম ভ্লাদিমির ইলিচ ইলিয়ানভ লেনিন, এই লেনিন এর নেতৃত্বে 1917 সালে রাশিয়াতে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়। এই লেনিনও ছিলেন ইহুদি এবং তার যে সহযোগী পরবর্তীতে স্টালিন, তার পুরো নাম হচ্ছে জোসেফ স্টালিন, তিনিও ছিলেন ইহুদি। অর্থাৎ সারা পৃথিবীতে কমিউনিস্টরা আগে থেকেই ইহুদিবাদের প্রতি এবং ইসরায়েলের প্রতি বন্ধুভাবাপন্ন। আপনাদের সাথে এই জিনিসটাও শেয়ার করে রাখি, ইসরায়েল রাষ্ট্রটি যখন প্রতিষ্ঠিত হয় তখন সোভিয়েত রাশিয়া ইসরায়েল রাষ্ট্রকে তাৎক্ষণিকভাবে স্বীকৃতি দিয়েছিল, অথচ এটা ছিল একটি কমিউনিস্ট রাষ্ট্র। এই দৃষ্টিকোণ থেকে কমিউনিস্টরা এখনও কাজাখস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান এই সমস্ত দেশে এখনও ক্ষমতা রয়েছে। তারা এখনও সেখানে মুসলমানদেরকে হত্যা করছে এবং মুসলমানদের কোনো কথা বলতে দিচ্ছে না। সেখানে এমনতর পরিস্থিতি হয়েছে যে কথা বললেই মধ্যপ্রাচ্যের রাজতন্ত্রের দেশগুলো যেমন কথা বলা যায় না, এই সাবেক কমিউনিস্ট মুসলিম দেশগুলিতে এখনও কথা বলা যাচ্ছে না। এখনও যদি কিছু উপাসনালয় এবং মসজিদ প্রতিষ্ঠার অনুমতি দিয়েছে বটে, কিন্তু সেখানে ইসলামের যে গৌরবোজ্জ্বল ইতিহাস ঐতিহ্য সেটা এখনও নিষিদ্ধ। যা হোক, এই কাজাখস্তান যদি মুসলিম দেশ বলা হয়, সেখানে পার্শ্ববর্তী কাজাখস্তান উত্তর পাশের দেশটি হচ্ছে রাশিয়ান ফেডারেশন।
সেই রাশিয়ান ফেডারেশন থেকে এত পরিমাণ রুশ খ্রিস্টান কাজাখস্তানে ঢুকেছে যে কখনো যদি কাজাখস্তানের সাথে রাশিয়ার কূটনৈতিক বা সম্পর্কে কোনো অবনতি হয়, তাহলে এখন ইউক্রেনে যাওয়া হয়েছে তা হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক এই সমস্ত এলাকায় রাশিয়ান রুশরা গিয়ে বসবাস করে ইউক্রেনের একটা অংশে তারা সংখ্যাগরিষ্ঠ হয়ে গিয়েছে। এখন তারা ইউক্রেন ভেঙে রাশিয়ার সাথে মিলে যেতে চায়। তদ্রূপভাবে কাজাখস্তান ভেঙ্গেও রুশরা কখনো রাশিয়ার সাথে মিলে যেতে চাইবে কি না এটা সময় বলে দেবে। যা হোক, এই কাজাখস্তান ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে সে মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। মুসলিম দুনিয়ার অত্যাচারকে সমর্থন ইসরায়েল কর্তৃক মুসলিম বিশ্বের উপরে যে অত্যাচার করা হচ্ছে, এই অত্যাচারকে সমর্থন জানিয়েছে। এই অত্যাচারের সহযোগী হিসেবে কাজাক সরকার নিজেকে প্রমাণিত করেছে। এখন যে সময়টি এসেছে, সকল মুসলিম দেশকে সজাগ হতে হবে, মুসলিম উম্মাকে সজাগ হতে হবে, জনগণকে সজাগ হতে হবে। এমন অবস্থা হয়েছে কাজাখস্তানে যে মানুষগুলো ইসলামের চেতনা হারিয়ে ফেলেছে। দীর্ঘ কমিউনিস্ট শাসনে ইসলামী তাহজিব, তামুদ্দুন, সভ্যতা, সংস্কৃতি, ধর্মশিক্ষা, মানুষের ইমানের চেতনাকে এমনভাবে ডেস্ট্রয় করে দেওয়া হয়েছে যে ইসরায়েল নামক এই অবৈধ অত্যাচারী দখলদার পরদেশ দখলকারী এই দেশটিকে স্বীকৃতি দেওয়ার পরেও কাজাক জনগণের পক্ষ থেকে সে ধরনের কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে না। যা হোক, এই প্রতিক্রিয়া অবশ্যই দেখাতে হবে। সবাইকে, সমস্ত মানবতাবাদী মানুষকে এগিয়ে আসতে হবে। কাজাখস্তানের জনগণকে এগিয়ে আসতে হবে। সেখানে গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে হবে, স্বৈরাচারের পতন করতে হবে। আজকের এই আহ্বান, এই আবেদন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।